হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি 2026-এর সদ্য রিলিজ হওয়া একটি দুর্দান্ত মুভি। মুভিটির নাম মাই ডিয়ারেস্ট অ্যাসাসিন। গল্পটা এমন এক অসহায় মেয়েকে ঘিরে যে ছোটবেলায় চোখের সামনে নিজের বাবা মাকে খুন হতে দেখেছে। এরপর তাকে একদল অজানা মানুষ আশ্রয় দেওয়ার নাম করে বছরের পর বছর বন্দি করে রাখে। কিন্তু এই বন্দি জীবনেই সেই গ্যাং লিডারের ছেলের সাথেই তার এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। গল্পের আসল মোড় ধরে তখন যখন সেই ভালোবাসার মানুষটি মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনেরও পরোয়া করে না। সবকিছু হারিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সেই ভীতু মেয়েটি তখন শোকে আর ক্ষোভে পরিণত হয় এক ভয়ঙ্কর ফাইটারে। নিজের জীবন বাঁচাতে, ভালোবাসার মানুষের আত্মত্যাগের বদলা নিতে আর বাবা মায়ের খুনিদের শেষ করতে মেয়ে হয়েও সে একাই সবার মুখোমুখি হয়। এক মেয়ের শূন্য থেকে ঘুরে দাঁড়ানো, হারানো ভালোবাসার প্রতিশোধ আর দুর্দান্ত অ্যাকশনের এক অসাধারণ কাহিনী নিয়েই তৈরি আজকের এই মুভি। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে চলে যাই। মুভির শুরুতেই সিন চলে আসে দুবাইয়ের একটা বিশাল হাসপাতালের ভেতরের দৃশ্যে। ব্যাকগ্রাউন্ডে একটা সাসপেন্স মিউজিক বাজতেছে আর আমরা দেখি সেখানে একজন বয়স্ক মানুষ মৃত্যুর সঙ্গে রীতিমতো লড়াই করছে। একটু পর ডাক্তার এসে নার্সদেরকে তাগিদ দিয়ে বলে তার আরও রক্তের প্রয়োজন। ঠিক তখনই সেখানে একটা তরুণ ছেলেকে আনা হয়, কিন্তু ছেলেটার দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে, কারণ ছেলেটা একদম রুগ্ন আর দুর্বল। অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এর আগেও তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত নেওয়া হয়েছে। তবুও ডাক্তারদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা ছেলেটির শরীর থেকে অনবরত রক্ত বের করে ওই মুমূর্ষ বৃদ্ধ লোকটিকেই দিতে থাকে। এখন প্রশ্ন হলো, এই বৃদ্ধ লোকটি আসলে কে? আর তার জন্যই বা একটা তরতাজা ছেলের জীবন এভাবে শেষ করে দেওয়া হচ্ছে কেন? মশাই, এই বৃদ্ধ লোকটি হলো বিশাল এক মাফিয়া গ্যাংয়ের প্রধান। আর তার রক্তের গ্রুপটাও কোনো সাধারণ রক্তের গ্রুপ নয়, সেটি হলো পৃথিবীর অন্যতম একটি বিরল ব্লাড গ্রুপ, ওরাম ব্লাড গ্রুপ। এটি ল্যাটিন, বাংলা অর্থ হলো সোনা, মানে গোল্ডেন ব্লাড গ্রুপ। জানলে অবাক হবেন, সারা বিশ্বের মধ্যে হয়তো 9 জনের মতো মানুষের এই ব্লাড গ্রুপ আছে। তো একটু পর ডাক্তার এসে মাফিয়া প্রধানের সেক্রেটারিকে একটা ওয়ার্নিং দিয়ে জানাই, ছেলেটার শরীর থেকে যদি আর এক ফোঁটা রক্ত নেওয়া হয় তাহলে সে ওখানেই মারা যাবে। লেজালা, তাহলে এখন রক্ত কোথায় পাবে? কারণ মাফিয়া প্রধানের শারীরিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাকে বাঁচাতে হলে কোনোভাবেই রক্ত দেওয়া বন্ধ করা যাবে না। ডাক্তারের মুখে এই কথা শুনে সেক্রেটারি বলে, আমি যে কোনো মূল্যে অরাম ব্লাড গ্রুপের আরও মানুষকে খুঁজে ধরে আনবো, তবুও আমার বসের কিছু হতে দিব না। আর এসব কথার মাঝেই এই গেল, ছেলেটা রক্ত দিতে দিতে চোখের সামনেই দুঃখে দুঃখে সেখানেই মারা যায়। ব্যাস, সেক্রেটারি তখন বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাথে সাথে কাউকে একটা ফোন দেয় এবং অরাম গ্রুপের আরও মানুষকে দ্রুত খুঁজে বের করার কড়া নির্দেশ দেয়। তো সিন কাট হয়ে ভিয়েতনামের ছোট্ট একটা গ্রামে চলে আসে। সেখানে দেখি একদল ভয়ঙ্কর গুন্ডা একটা পরিবারের কিশোরী মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। মেয়েটির নাম হলো লাহান। তো মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে দেখে লাহানের বাবা মা তাদের বাধা দিতে ছুটে আসে, কিন্তু এই রে, গ্যাং লিডার কোনো কিছু না ভেবেই লাহানের চোখের সামনেই ধ্যাম করে তার বাবা মাকে গুলি করে মেরে ফেলে। এখন ভাবছেন এরা কারা? এদের দলের নাম হলো হান্টার গ্রুপ। এরা ব্ল্যাক মার্কেট থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে বড় বড় মাফিয়াদের নানা রকম নোংরা কাজ করে দেয়। আর এই দলের মেইন লিডারের নামই হলো হান্টার। তো আজকে তারা কন্ট্যাক্ট পেয়েছে এই লাহানকে কিডন্যাপ করার। চোখের সামনে বাবা মাকে এইভাবে মরতে দেখে লাহান তো রাগে ক্ষোভে রীতিমতো পাগল হয়ে যায়। সে প্রচন্ড রেগে গিয়ে হান্টারের বন্দুকটি সোজা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় আর বাঁচার উদ্দেশ্যে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু হান্টারের সাথে সে কি আর পেরে ওঠে? হান্টার দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। এরপর আগুনের মধ্যে থেকে সেই গরম বন্দুকটা তুলে নিয়ে লাহানের ঘাড়ে চেপে ধরে। জ্বলন্ত গরম ছ্যাঁকা খেয়ে ব্যথায় লাহান সেখানে চিৎকার করতে থাকে। এরপর তারা অমানবিকভাবে লাহানকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তো লাহানকে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেখানে হঠাৎ একটা গাড়ি করে কিছু মানুষ এসে থামে। এরা আবার অন্য আরেকটা গ্যাংয়ের লোক, আর এই গ্যাংয়ের লিডারের নাম হচ্ছে পো। কিন্তু এরা আবার এখানে আসলো কেন? আসলে কাহিনী হলো, লাহানের বাবা মা এই পোয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল এবং তার বদলে নিজেদের মেয়েকেই পোয়ের কাছে বিক্রি করে দিয়েছিল। আর আজকে পোয়ের গ্যাংয়ের সদস্যরা এসেছে লাহানকে তাদের সাথে সোজা ব্যাংককে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বেচারি লাহান এসবের ব্যাপারে কিছু জানে না। তো হান্টার গ্রুপ পোয়ের গ্রুপের সাথে পেরে উঠতে পারে না, তাই শেষমেশ মাইটটাই খেয়ে কোনো রকমে নিজের জানটা হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। আর এত সব ভয়ঙ্কর ঘটনা চোখের সামনে ঘটতে দেখে লাহান আর নিতে পারে না, সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সিন কাট হয়ে পরের দৃশ্যে আমরা দেখি হান্টারের সাথে দেখা করতে মাফিয়া প্রধানের সেক্রেটারি এসেছে। এসে হান্টারকে ধমক দিয়ে বলে, তুমি ওই মেয়েটার জন্য আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছ, তাই এখন ওই মেয়ে হোক বা অন্য কেউ, যে কোনো মূল্যে তোমাকে অরাম ব্লাড গ্রুপের কাউকে খুঁজে বের করতেই হবে। এবার আমরা আসল কাহিনী বুঝতে পারি, মানে লাহানকে যে তারা কিডন্যাপ করতে গিয়েছিল সেটা আসলে এই সেক্রেটারির কথাই, আর উদ্দেশ্য ওই যে
সেই মুমূর্ষ বৃদ্ধা মাফিয়া প্রধানকে রক্ত দেওয়া। তো এসব ওয়ার্নিং দিয়ে সেক্রেটারি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিন চলে আসে পোয়ের কাছে। আমরা দেখি পো তার গাড়িতে করে অজ্ঞান লাহানকে নিয়ে যাওয়ার সময় সঙ্গীকে বলতেছে লাহানকে এখন থেকে তাদের লুকিয়ে রাখতে হবে, কারণ সে হান্টার গ্রুপের নজরে পড়ে গেছে, তাই তাকে অনেক সাবধানে চোখে চোখে রাখতে হবে। এরপর সিন কাট হয়ে সোজা ব্যাংককের একটা ফার্নিচার স্টোরে চলে আসে। এই ফার্নিচার দোকানের ঠিক উপরেই পো গ্যাংয়ের আসল আস্তানা, আর তাদের এই গোপন আস্তানাটির নাম হাউস 89। তো এই হাউস 89-এ আনার পরেই লাহানের জ্ঞান ফেরে, কিন্তু জ্ঞান ফিরেই চোখ খুলে সামনে এতগুলো অচেনা মানুষকে দেখে বেচারি তো ভয়ের ঠালে রীতিমতো থ মেরে যায়। আতঙ্কে সে হাতের কাছে যা পায় তাই তাদের দিকে ছুঁড়ে মারতে থাকে আর পাগলের মতো এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করে। সবাই তাকে শান্ত করার জন্য বোঝাতে থাকে যে তারা কেউ তার শত্রু নয়, কিন্তু লাহান ভয়ের চোটে কারো কোনো কথাই কানে নিচ্ছে না। ঠিক এমন সময় সেখানে প্রাণ নামের একটা ছেলের এন্ট্রি হয়। এই প্রাণ হলো স্বয়ং গ্যাং লিডার পোয়ের ছেলে। তো লাহান ওই ছোটাছুটি করার সময় তার হাত কিছুটা কেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে প্রাণ দৌড়ে গিয়ে তাকে থামতে বলে আর তার কেটে যাওয়া জায়গায় মেডিসিন লাগানোর কথা বলে। আর কি অবাক করা ব্যাপার, এতক্ষণ যে মেয়ে কারো কথা শুনছিল না সে হঠাৎ করে যেন প্রাণকে বিশ্বাস করে একদম চুপ হয়ে যায়। এরপর গ্যাংয়ের একজন এসে লাহানের ক্ষতস্থানে যত্ন করে মেডিসিন লাগিয়ে দেয়, আর তারপর তাকে জানায় যে কিছু টেস্ট করার জন্য তার শরীর থেকে সামান্য একটু রক্ত নেওয়া হবে। তো রক্ত নেওয়ার পুরোটা সময় লাহান এক দৃষ্টিতে দূরে দাঁড়িয়ে থাকা ওই প্রাণের দিকেই তাকিয়ে থাকে। সে মনে মনে নিজেকে বলছিল সে জানে না এরা কারা বা কেনই বা তারা তাকে বাঁচিয়েছে, তবে দূরে থাকা ওই ছেলেটার চোখের দিকে তাকালে তাকে কেন যেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে মন চাচ্ছে। ঠিক তখনই প্রাণের কাছে তার বাবা পো এসে দাঁড়ায়। সে প্রাণকে বলে, প্রাণ তুমি কি সবসময় লাহানের খেয়াল রাখতে পারবে? প্রাণ মুখে কোনো জবাব না দিয়ে সেও এক দৃষ্টিতে লাহানের দিকেই তাকিয়ে থাকে। এরপর সিন কাট হয়ে টেস্টের রিপোর্টে আসে। যিনি লাহানের রক্ত টেস্ট করছিলেন তিনি পোকে এসে এক অদ্ভুত তথ্য জানান। তিনি বলেন লাহানের ব্লাড গ্রুপ পুরোপুরি অরাম গ্রুপের না হলেও এটি অরাম গ্রুপের মতোই অন্য আরেকটি রেয়ার ব্লাড গ্রুপ, তাই যে কোনো অরাম গ্রুপের রোগীকে লাহান চাইলেই রক্ত দিতে পারবে। এটা মেডিকেলের ভাষায় খুবই বিরল একটা ঘটনা। হয়তো তার বাবা মার রক্তে মিশে থাকা দুইটা আলাদা জিনের অদ্ভুত মিশ্রণের ফলেই এমন বিরল রক্তের সৃষ্টি হয়েছে। এটা শুনে পোতাকে জিজ্ঞাসা করে, তাহলে লাহানের শরীর থেকে কখন রক্ত বের করা শুরু করবে? ডাক্তার তখন জানায় এখনই লাহানের শরীর থেকে রক্ত বের করা যাবে না, কারণ সে এখন অনেক ছোট আর রুগ্ন। তার উপর এই রক্ত শুধুমাত্র 40 দিন পর্যন্তই সংরক্ষণ করে রাখা সম্ভব। তবে লাহানকে যদি আপনারা সুস্থভাবে বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতে তার শরীর থেকে যে কোনো সময় ফ্রেশ রক্ত নেওয়া যাবে। ব্যাস, এবার আমরা বুঝতে পারি এই গ্যাংটাও আসলে লাহানকে তার ওই রেয়ার রক্তের জন্যই বাঁচিয়ে এনেছে। কিন্তু প্রশ্ন হলো এদের কার জন্য লাহানের রক্তের প্রয়োজন পড়লো সেটা জানানো হয় না। তো এরপর থেকেই লাহান এই হাউস 89-এ থাকতে শুরু করে, কারণ এই বিশাল পৃথিবীতে বেচারি লাহানের তো আর যাওয়ার মতো কোনো জায়গাও নেই। আর তাকে যে এখানে তার রক্তের জন্য ধরে এনেছে সেটাও সে জানে না। তো এখানে তারা লাহানকে বাহিরে যেতে দেয় না। তবে সারাদিন বন্দি থাকলেও সে সবসময় তার বাবা মায়ের খুনি মানে ওই যে হান্টার, সেই হান্টারের চেহারাটা নিজের ব্রেনে একদম গেঁথে রেখেছে, যেন কোনো একদিন তার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারে। তো লাহান একদিন ছাদে বসে বৃষ্টি দেখতেছে, এমন সময় সেখানে প্রাণও আসে। আর তারপর তো বৃষ্টির মাঝে তারা একে অপরের সাথে ভালো করে পরিচিত হয়। ঠিক তখনই সেখানে এম নামের আরেকটা ছেলে চলে আসে। এই এম আবার ছিল প্রাণের একদম ন্যাংটা কালার বেস্ট ফ্রেন্ড, আর সেও এই হাউস 89-এই থাকে। তো এমকে দেখেই লাহান আর প্রাণ দুজনে মিলে জোর করে বৃষ্টির মাঝে টেনে আনেও মুহূর্তটা এনজয় করতে থাকে। চিনগুলো দেখেন আর ততক্ষণে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন? এমন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যা সিরিয়া ও পিএসজির অফিসিয়াল পার্টনার। এখানে আপনি টেনিস, ফুটবল, ক্রিকেট সহ সকল লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং পয়েন্ট আইডিয়া করে মামু কামাতে পারবেন। সেই সাথে রয়েছে আইফোন, ল্যাপটপ, BMW গাড়ি সহ আরো অনেক নগদ সারপ্রাইজ পাওয়ার সুযোগ। এখানে 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন, সাথে বিকাশ নগদ রকেট দিয়ে সহজেই আপনার মামু টুক করে তুলতেও পারবেন। তাই কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, নিবন্ধনের সময় প্রচার কোড ARMIND ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 পর্যন্ত পান। তো এভাবেই লাহান, প্রাণ আর এম এই তিনজনের বন্ধুত্বের মাঝে ধীরে ধীরে লাহান বড় হতে থাকে। এরপর সিন সোজা কয়েক বছর সামনে চলে যায়। আমরা দেখি লাহান এখন আর সেই পিচ্চি মেয়েটি নেই, সে এখন পূর্ণ যুবতী। আর প্রাণ ও এম হয়ে উঠেছে তারা একদম জিগরি দোস্ত।
এখনো কিন্তু লাহানের সেই হাউজের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই, অর্থাৎ সে এত বছর ধরে এই বাড়িটাতেই রীতিমতো বন্দি জীবন কাটাচ্ছে। তবে এতে লাহানের কোনো আক্ষেপ নেই, কারণ সে এম আর প্রাণের সাথে এই বাড়িতেই বেশ হাসি খুশি দিন কাটাচ্ছে। অন্যদিকে সিন কাট হয়ে সোজা হান্টারের কাছে চলে আসে। আমরা দেখি হান্টার ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে গরিব ও সাধারণ মানুষের রক্ত পরীক্ষা করাচ্ছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, তারা সেখানে অরাম ব্লাড গ্রুপের কাউকেই খুঁজে পায় না। এটা দেখে হান্টারের রাগ তো একদম চান্দিতে উঠে যায়। রাগের মাথায় সে ধ্যাম করে হাসপাতালের একজন স্টাফকে সেখানেই মেরে ফেলে। এরপর সেখান থেকে চলে আসার সময় সে মাফিয়া বসের সেক্রেটারিকে কল করে জানিয়ে দেয় যে ইন্ডিয়াতেও অরাম ব্লাড গ্রুপের কোনো লোক পাওয়া যায়নি। এটা শুনে সেক্রেটারি রেগে মেগে বলে তারা অনেক দিন ধরেই এই রেয়ার ব্লাড গ্রুপের কোনো লোককে খুঁজে পাচ্ছে না, তাই এখন যে কোনো মূল্যে ওই মেয়েটাকেই খুঁজে বের করতে হবে। মানে তারা লাহানের কথা বলতেছে। তো এরপর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমরা দেখি এম খুব সিরিয়াস মুডে ফাইটিং ট্রেনিং নিচ্ছে, আর একটু দূরে বসে লাহান আর প্রাণ দেখতেছে। এমকে এভাবে মারপিট করতে দেখে লাহান অবাক হয়ে প্রাণকে জিজ্ঞাসা করে, আচ্ছা এম এভাবে ফাইটিং ট্রেনিং নিচ্ছে কেন? প্রাণ তখন তাকে বোঝাই আমাদের এই হাউজ 89-এ যারা আছে তাদের সবারই নির্দিষ্ট কিছু না কিছু কাজ আছে, আর এম মূলত তার সেই কাজটা ঠিকঠাক করার জন্য এই ফাইটিং ট্রেনিং নিচ্ছে। এটা শুনে লাহান সাথে সাথে প্রশ্ন করে বসে, তাহলে আমার কাজ কি? প্রাণ বলে, তোমার কোনো কাজ নেই। লাহান অবাক হয়ে বলে, তো তোমার কাজ কি? আমার কাজ তোমার দেখাশোনা করা, তোমাকে রক্ষা করা। প্রাণের মুখে এমন কথা শুনে লাহান একটু অভিমানী স্বরে বলে ওঠে, ও আচ্ছা, তার মানে আমাকে এইভাবে চার দেয়ালের মাঝে বন্দি করে রাখাই তাহলে তোমার কাজ? প্রাণ বলে, তোমাকে বন্দি করার জন্য নয়, তোমাকে সেফ রাখার জন্য এখানে আটকে রাখা হয়েছে। কিন্তু লাহান মন খারাপ করে বলে, আমার এমন বন্দি জীবন ভালো লাগে না, আমিও অন্যদের মতো স্বাধীনভাবে বাঁচতে চাই। তো এদের এসব কথার মাঝেই এই গেল। আমরা দেখি এম ফাইট করতে করতে বেদর মার খেয়ে হেরে যায়। এমকে এইভাবে মার খেতে দেখে প্রাণ এম এর কাছে গিয়ে তাকে ফাইটিং এর সেই লেভেলের একটা টিপস দেয়। প্রাণ এমকে বলে, ফাইটিং এ জিততে হলে প্রথমেই তোমার অপরজনের মুভমেন্ট ফলো করতে হবে। যদি তুমি পরিচিত কারোর সাথে ফাইট করো তাহলে আগে থেকে তার ফাইটিং প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা থাকবে, ফলে তুমি সহজেই তাকে আটকাতে পারবে। কিন্তু অপরজন যদি তোমার একদম অপরিচিত হয় তাহলে প্রথমেই অ্যাটাক করা যাবে না, প্রথমে তোমাকে ইচ্ছে করেই তার কিছু আঘাত হজম করতে হবে। তারপর যখন তুমি তার ফাইটিং প্যাটার্নটা পুরোপুরি বুঝে যাবে, ঠিক তখনই তাকে উল্টো আঘাত করা শুরু করবে। এই টিপসগুলো লাহানও শুনতেছিল। সিন কাট হয়ে পরের দৃশ্যে আসে। খাবার টেবিলে বসে গ্যাংয়ের বাকি সবাই মিলে খুব সিরিয়াস মোডে তাদের নেক্সট মিশন নিয়ে ডিসকাস করতেছে। ঠিক এমন সময় গ্যাং লিডার পো তাদের সবাইকে বলে, এবার থেকে নেক্সট মিশনে এমকেও আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ এম এর এখন 18 বছর পূর্ণ হয়ে গেছে, সে এখন মিশনগুলোতে যাওয়ার জন্য প্রস্তুত। ব্যাস, এরপর গ্যাংয়ের সবাই সেই স্পেশাল মিশনের জন্য রেডি হতে চলে যায়। তো সবাই যখন একে একে বাড়ি থেকে বেরিয়ে মিশনে চলে যায়, ঠিক এই সুযোগটাই কাজে লাগায় প্রাণ। যেহেতু আজকে বাড়িতে আর কেউ নেই, তাই প্রাণ লাহানকে এই বন্দি জীবন থেকে একদিনের জন্য বাহিরে ঘুরতে যাওয়ার কথা বলে। আর এই কথা শুনে লাহান তো সেই খুশিতে আত্মহারা হয়ে কোন ড্রেস পরবে হুঁশ পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখি মিশনে যাওয়ার আগে প্রাণ নিজেই এমকে খুব যত্ন করে রেডি করে দিচ্ছে। তখন প্রাণ একটু মন খারাপ করে তার বাবা পোকে জিজ্ঞাসা করে বসে, আমি কবে এদের মতো মিশনে যেতে পারবো? কিন্তু পো ছেলের এই কথায় কোনো জবাব না দিয়ে বরং চুপচাপ ইগনোর করে সেখান থেকে বেরিয়ে যায়। তো সিন কাট হয়ে সোজা মিশনের স্পটে চলে আসে। লাহানের প্রাণ বাদে এই গ্যাংয়ের সবাই তাদের টার্গেটের জায়গায় এসে পৌঁছায়। আজকে তাদের টার্গেট হলো এই প্রভাবশালী বিজনেসম্যানকে মার্ডার করা। কিন্তু এসে দেখে তাদের মতো মালা নামের আরেকটা গ্যাংও ওকেই মারতে এসেছে। মানে হলো কোনো একটা পার্টি এই দুই গ্যাংকেই মার্ডার করার কন্ট্যাক্ট দিয়েছে। কিন্তু এই বিজনেসম্যানের লোকেরা পো গ্যাংয়ের প্রায় সবাইকেই চেনে, তাই তারা কোনোভাবেই মারার সুযোগ পাচ্ছে না। তখন পো এই কাজটা করতে দেয় এমকে, কারণ এম নতুন হয়, তাকে কেউ চেনে না। আর হ্যাঁ, এই সানগ্লাস পরা এই ছেলেটাই কিন্তু এম। ব্যাস, এরপর আর কি। অন্যদিকে সিন কাট হলে দেখি লাহানার প্রাণ দুজনে মিলে বাহিরে ঘুরতে বেরিয়েছে। এত বছর পর চার দেয়ালের ওই বন্দি জীবন থেকে বাহিরে খোলা আকাশের নিচে আসতে পেরে লাহান তো খুশিতে একদম আত্মহারা। তো তারা সেখানে মনের আনন্দে খাবার খাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি থেকে বাঁচতে তারা দৌড়ে গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আশ্রয় নেয়।
কিন্তু সেই রেস্টুরেন্টের ভিতরেই বসেছিল হান্টার। তো লাহান তো এখন বড় হয়েছে, তাই হান্টার দেখেও চিনতে পারে না। কিন্তু লাহানের গলায় এই পোড়ার চিহ্নটা দেখতেই সে চমকে যায়। মনে আছে এটা ছোটবেলায় লাহানকে কিডন্যাপ করার সময় গরম পিস্তল দিয়ে হান্টারই ছ্যাঁকা দিয়েছিল, তাই এটা দেখতেই হান্টার এবার চিনে ফেলে। ব্যাস এরপর হান্টার চুপি চুপি লাহান আর প্রাণের পিছু নেয়, আর তাদের ফলো করতে করতে সে বুঝে ফেলে যে পো লাহানকে ব্যাংককে এনে এই হাউস 89-এ লুকিয়ে রেখেছে। তো লাহানের পারফেক্ট লোকেশন পেয়েই হান্টার সোজা চলে আসে মালা গ্যাংয়ের রাস্তা নাই। এসেই সে মালাকে বলে, আমি হাউস 89-এর উপর বড়সড় একটা হামলা চালাতে চাই। ওই বাড়ি থেকে লাহান নামের মেয়েটিকে যে কোনো মূল্যে কিডন্যাপ করে আনতে হবে, আর এর বিনিময়ে সে মালাকে বিশাল অঙ্কের টাকা অফার করে। কিন্তু হাউস 89-এর নাম শুনেই মালা প্রথমে এই কাজটা করতে চায় না, কারণ মালা জানে এই গ্যাং খুবই ভালো ফাইটার। কিন্তু শেষমেশ ওই যে টাকার লোভ, মালা রাজি হয়। এদিকে সিন কাট হয়ে আবার হাউস 89-এ আসলে দেখি পোর এগেমেগে প্রাণের কাছে এসে তাকে ইচ্ছে মতো বকাঝকা করতেছে। তুই আমাদের কাউকে না জানিয়ে লাহানকে বাহিরে নিয়ে গেলি কেন? প্রাণ তখন বাবাকে বোঝানোর চেষ্টা করে, লাহান বন্দি জীবনে থাকতে চায় না, আমি শুধু তাকে একটু খুশি রাখার জন্যই বাহিরে নিয়ে গিয়েছিলাম। পোর রেগে গিয়ে বলে, বাহিরে যদি আজ লাহানের উপরে কেউ হামলা করতো তাহলে? প্রাণ বলে, কেউ লাহানকে কেন মারতে চাইবে? সে এমন কি করেছে যে তাকে এভাবে সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু পো লাহানের ব্যাপারের আসল সত্যটার ব্যাপারে প্রাণকে বলে না, শুধু বলে, আমি জানি তুই লাহানকে ভালোবাসিস, তাই বলে তোর যা মন চাই ওকে নিয়ে করতে পারিস না। মনে রাখিস, ওকে সুরক্ষিত রাখাই আমাদের সবার জন্য ভালো হবে। এই বলে পো সেখান থেকে চলে যায়। তো সারা রাত অনেক চিন্তা ভাবনা করার পর পরের দিন রাতে প্রাণ লাহানকে বলে, তোমার সবকিছু গুছিয়ে নাও, আমরা এখান থেকে চলে যাব। তুমি যেখানে যেতে চাও, যা করতে চাও পারবে, আমি তোমার সাথে আছি। লাহান বলে, আর এম? প্রাণ বলে, এমকে এখনো বলিনি, আগে আমরা এখান থেকে যাই, এরপর এমকে জানাবো। কিন্তু তখনই সিন হাউস 89-এর বাহিরে আসলে দেখি ততক্ষণে হান্টার মালা গ্যাংয়ের লোকজন নিয়ে এখানে চলে এসেছে। এদিকে লাহানও ব্যাগ নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে। ঠিক তখনই হান্টার ঠ্যাম করে বিশাল এক বোম দিয়ে হাউস 89-এর মেইন গেটটাই উড়িয়ে দেয়, আর বোম ফাটার বিশাল ধাক্কায় লাহান সিটকে একেবারে সোজা গিয়ে পড়ে হান্টারের সামনে। লাহানকে দেখে হান্টার তো সেই খুশি, সবাইকে বলে, এই মেয়েটাকে কেউ কিছু করবে না। ঠিক তখনই পাশের রুম থেকে হিরোর মতো এন্ট্রি নেয় প্রাণ। সে লাহানকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তখনই ঘটে আরেক কাহিনী। লাহান হঠাৎ হান্টারের ফেসটা দেখে ফেলে, আর এক সেকেন্ডেই চিনে ফেলে যে আরে এই লোকটাই তো সেদিনের সেই শয়তান যে তার বাবা মাকে চোখের সামনে মেরেছিল। ব্যাস এটা বুঝতে পেরেই লাহানের রাগের লেভেল তো একদম চান্দিতে উঠে যায়। প্রাণের থেকে বন্দুকটা কেড়ে নিয়েই কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর। ঠিক তখনই মালা পিছন থেকে এসে ধ্যাম করে প্রাণের বুকেই একটা ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে গ্যাং লিডার পো যখন তার ছেলেকে বাঁচাতে ছুটে আসে, তখন সেও উল্টো গুলি খেয়ে বসে। এবার পো গ্যাংয়ের সবাই চলে আসে ও প্রাণের চাকা বোমা দিয়ে এদেরকে থামিয়ে দিয়ে সবাইকে প্রোটেক্ট করে তাদের হাউজের ভিতরের একটা বুলেট প্রুফ রুমে নিয়ে আসে। সেখানে তারা আপাতত কিছুক্ষণের জন্য সেফ, কিন্তু এরপরেই তারা লাহানের সাথে এমন একটা কাজ করে যা দেখলে আপনার গা শিউরে উঠবে। সবাই মিলে হঠাৎ লাহানকে জোর করে একটা বেডের সাথে বেঁধে ফেলতেছে। বেচারি লাহান তো শক, সে তো রীতিমতো কিছুই বুঝতে পারতেছে না যে এরা হঠাৎ তার সাথে এমন করতেছে কেন। ওদিকে প্রাণের বুকে তো ছুরি লেগেছে, সে প্রায় মুমূর্ষু অবস্থায়, তবুও সে এইসব দেখে তাদেরকে লাহানকে বাঁধতে বারণ করতেছে, কিন্তু কে শোনে কার কথা। এরপর দেখি লাহানের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে, বাট কার জন্য? এরপর প্রাণকে তারা প্রস্তুত করলে এবার আমরা বুঝতে পারি এই রেয়ার ব্লাড গ্রুপ তাহলে প্রাণেরও, আর প্রাণের জন্যই তাহলে পো লাহানকে তার বাসাতে এত যত্নে রেখেছে। এটা বুঝতে পেরে লাহানের বুকের ভিতরটা যেন ফেটে যায়, তাই সে হাউমাউ করে কাঁদতে থাকে। এই পৃথিবীতে কেউ তার আপন হলো না, সবাই তার এই ব্লাডের জন্যই মরিয়া। কিন্তু লাহান অবশ্য এটার ব্যাপারে জানতো না, কিন্তু অপরাধবোধে প্রাণ আর লাহানের চোখের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে সিন কাট হয়ে বুলেট প্রুফ রুমের বাহিরের অবস্থায় আসি। আমরা দেখি পো গ্যাংয়ের যে মেম্বাররা এতক্ষণ মালার গ্যাংয়ের সাথে ফাইট করতেছিল, মালার লোকেরা তাদেরকে একদম কচুকাটা করে মেরে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে পো বুঝতে পারে যে এখানে আর বেশিক্ষণ টেকা যাবে না, তাই সে সবাইকে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু গেটের কাছেই তো পুরো গ্যাং মারার জন্য একদম রেডি হয়ে আছে, তাহলে বেরোবে কি করে? তখন
তো প্রাণের চাচা বলে দরজাটা লক হয়ে গেছে, ভিতরে একটা সিস্টেম আছে, সেখান থেকে এটা খোলা সম্ভব, কিন্তু ভিতরে গেলে তো সবার মৃত্যু নিশ্চিত। ধ্যাম করে পো সিদ্ধান্ত নেয় তার জীবনের বিনিময়ে সে এদেরকে রক্ষা করবে। আর তারপর তো চোখের সামনে বাবার এভাবে মৃত্যু দেখে প্রাণ একদম ভেঙে পড়ে। সবাই মিলে তাকে ধরে কোনো মতে সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দৃশ্যে আমরা দেখি প্রাণ আর তার গ্যাংয়ের বাকি সবাই একটা সিক্রেট হাউসে এসে আশ্রয় নিয়েছে। তো এখানে আসার পর লাহানের যখন জ্ঞান ফেরে, সে সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে চলে যাওয়ার জন্য বের হয়, কারণ সবাই তাকে স্বার্থের জন্য ব্যবহার করতেছে। এম দৌড়ে এসে লাহানকে আটকানোর চেষ্টা করতেছে, কারণ লাহানের কোথাও যাওয়া এখন সেফ নয় এবং সে তাদের সাথে থাকলেই বরং ভালো থাকবে। কিন্তু লাহান আর কাউকে বিশ্বাস করতে পারছে না। লাহান কাঁদতে কাঁদতে বলে, আমি প্রাণের জন্য হাসি মুখে আমার শরীরের সব রক্ত দিয়ে দিতাম, কিন্তু তাই বলে এভাবে বিশ্বাসঘাতকতা করে নয়। এম বলে, লাহান আমরা সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, কারণ এই রক্তের ব্যাপারটা না আমি জানতাম না প্রাণ, শুধু পো আঙ্কেলই জানতো। এসব শুনে এবার লাহান একটু শান্ত হয়। এম ইমোশনাল হয়ে বলে, লাহান এটা তো খুশির ব্যাপার যে তোমরা একে অপরকে ভালোবাসো। প্রাণের কিছু হয়ে গেলে তোমার প্রয়োজন, আর তোমার কিছু হয়ে গেলে প্রাণের প্রয়োজন। তোমরা দুজন সারা জীবন একে অপরের হয়ে বেঁচে থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। লাহান এবার বুঝতে পারে তার প্রাণ ও এম অন্তত তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। তো তারা রুমে ফিরে আসতেছে, তখন শুনতে পাই রুমের ভিতরে প্রাণ বলতেছে লাহানকে আমাদের সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিতে হবে। কিন্তু প্রাণের চাচা বলে, লাহানের জন্য এখন এই পৃথিবীর কোথাও কোনো সেফ জায়গা নেই, কারণ মালার গ্যাং এখন আমাদের পিছে এমনভাবে লেগেছে যে যতক্ষণ না তারা পো গ্যাংয়ের সবাইকে মেরে ফেলবে ততক্ষণ তারা কিছুতেই থামবে না। তো সিন কাট হয়ে পরের সিনে আমরা দেখি প্রাণ বাহিরে দাঁড়িয়ে আছে, সেখানে লাহানও আসে। লাহানকে দেখে প্রাণ বলে, লাহান আই এম সরি, সত্যি আমি এর আগে ব্লাডের ব্যাপারে কিছুই জানতাম না। আমার বাবার এবং সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। লাহান বলে ওঠে, এই পৃথিবীতে আমার দুটি পরিবার, একটা পরিবার আমার চোখের সামনেই মারা গেছে, আর আরেকটা পরিবার এখন প্রায় মরতে বসেছে। আমি আমার প্রথম পরিবারকে বাঁচাতে পারিনি, আর এই আফসোসটা বয়ে বেড়াচ্ছি। এবার আমি যে কোনো মূল্যে আমার দ্বিতীয় পরিবারটাকে বাঁচাতে চাই। লাহান আরো বলে, এই বিশাল পৃথিবীতে যদি আমার জন্য কোথাও কোনো সেফ জায়গা না থাকে, তবে আমাকেই এখন তাদের জন্য ডেঞ্জারাস হতে হবে। প্রাণ আমাকে লড়তে শেখাও, আমি নিজ হাতে আমার শত্রুকে মারতে চাই। প্রাণ লাহানের ইমোশনাল ব্যাপারটা বুঝতে পারে। এরপর শুরু হয়ে যায় লাহানের কঠোর ট্রেনিং। সবাই মিলে দিন রাত এক করে টানা কয়েকদিন ধরে লাহানকে ট্রেনিং দিতে থাকে। লাহানও খুব মনোযোগ সহকারে ট্রেনিং নিয়ে নেয়। তো একদিন এম আর প্রাণ লাহানের রুমে এসে দেখে বেচারি টানা কঠোর ট্রেনিং করে যেন একদম ক্লান্ত হয়ে গেছে। এম আর প্রাণ লাহানকে উঠিয়ে ভালো করে শুইয়ে দেয়। বাহিরে এসে বসে প্রাণ এমকে বলে, এম আমার যদি কিছু হয়ে যায় তো তুই লাহানকে দেখিস। এম বলে, কিসব বাজে বকছিস। তো এরপর সিন কাট হয়ে কিছুদিন পর রাতের বেলায় আসলে দেখি লাহান রাতেও প্র্যাকটিস করতেছে। সেখানে প্রাণও আসে। লাহানের গলার দুইটা জায়গা দেখিয়ে দিয়ে বলে, মনে রাখবে এই দুইটা জায়গা খুব কাজের, এখানে আঘাত করলে সে আর বেঁচে ফিরতে পারবে না। তো এই ট্রেনিং করতে করতেই হঠাৎ তারা দুজনের অনেকটা কাছাকাছি চলে আসে, অনেক কাছে আসে, বাট আমি সেগুলো কাট করলাম। দুজনের এই কাছাকাছি হওয়ার ব্যাপারটা মনে রাখেন কেমন, সামনে এটার স্টোরি আছে। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি লাহান সবার জন্য খুব মজা করে ফ্রাইড রাইস বানিয়েছে। তো খাবার খেয়ে সবাই সেই লেভেলের প্রশংসা করে। তো এই সময় লাহান জিজ্ঞেস করে, আচ্ছা আমরা যদি স্বাধীনভাবে বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এম বলে, যদি আমরা এভাবে পালাতে থাকি তো সারা জীবন আমাদের পালিয়েই থাকতে হবে, আর যদি আমরা লড়াই করি তো আমরা স্বাধীন হতে পারবো। সবাই এটাতে হাঁ বলে। এদিকে সিন কাট হয়ে বিল্ডিং এর বাহিরে আসলে দেখি মালা হান্টার এদের খোঁজ পেয়েছে এবং খতম করার জন্য পুরো বাহিনী নিয়ে চলে এসেছে এবং তাদের দলবল নিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু 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 তারা বিল্ডিং এ ঢোকার সাথে সাথেই তাদের উপর 4-5 থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ হতে থাকে। মানে হলো এরা যে এখানে এসেছে এটা প্রাণ আগেই টের পেয়েছে এবং একদম রেডি হয়েছিল। তো এই ভয়ঙ্কর হামলার মাঝে হান্টার হঠাৎ উপরের দিকে তাকিয়ে লাহানকে দেখতে পায়। ব্যাস সে গুটি গুটি পায়ে সোজা সেদিকে যেতে থাকে। এরপর সে লাহানকে পেয়েও যায় এবং আবারও আগের মতো তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। কিন্তু হান্টার তো আর জানে না যে এই লাহান এখন আর সেই আগের লাহান নেই, সে এখন রীতিমতো একজন কড়া ট্রেনিং প্রাপ্ত ভয়ঙ্কর ফাইটার। তো এরপর শুরু হয় দুজনের মাঝে মারপিট। প্রথমে লাহান ইচ্ছে করেই হান্টারের কাছে বেশ কিছু মার হজম করে, কারণ ওই যে প্রাণ তাকে শিখিয়েছিল অপরিচিত কারোর সাথে ফাইট করতে হলে প্রথমে তার মার খেয়ে তার ফাইটিং প্যাটার্নটা বুঝে নিতে হয়। তো লাহান ঠিক সেটাই করে।
ব্যাস হান্টারের ফাইটিং প্যাটার্ন পুরোপুরি বোঝার পর এবার লাহান শুরু করে তার আসল ফাইটিং। চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা মার খুনি। এই দৃশ্য মনে পড়তেই লাহানের ভিতরের জমে থাকা সব রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আর সেই ক্ষোভে সে নিজের ভিতরের সবটুকু শক্তি দিয়ে হান্টারকে একদম বেধড়ক মারতে শুরু করে। তো হান্টারকে নিজ হাতে মেরে লাহান যেন একদম শান্ত হয়ে যায়। বাবা মায়ের কথা ভেবে চোখ বেয়ে তার পানি পড়তে থাকে। তো লাহানের বাকিদের কথা মনে পড়তেই সেখানে ছুটে যায়। প্রাণ আর এমের সাথে দেখা হলে লাহান জিজ্ঞেস করে বাকিরা কোথায়। এম তখন কষ্টে এইভাবে মাথা নাড়ায় আর বলে কেউ বেঁচে নেই। প্রাণ এম আর লাহানকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে যাচ্ছে, এমন সময় কই থেকে যেন একটা গুলি এসে পিছনে বসা লাহানের বুকে গিয়ে লাগে। তখন দেখে একটা বিল্ডিং থেকে মালা করেছে এবং সবাইকে হারিয়ে রাগের চোটে একের পর এক গুলি করতেই আছে। লাহানের এই মুমূর্ষু অবস্থা দেখে প্রাণ এমকে বলে গাড়ি জোরে চালা আর সোজা হসপিটালে নিয়ে যা। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আশেপাশে কোথাও কোনো হসপিটালই নেই। ওদিকে লাহানের শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে রক্ত না দিলে লাহানকে বাঁচানো সম্ভব না। তখন প্রাণ জীবনের সবচেয়ে বড় ডিসিশনটা নিয়ে ফেলে। সে ঠিক করে সে নিজেই লাহানকে রক্ত দিবে। প্রথমে এই মেয়েটা শুনে রীতিমতো শখ হয়। সে প্রাণকে এমনটা করতে বারণ করে, কারণ এখন প্রাণেরও অবস্থা খারাপ। এই অবস্থায় রক্ত দিলে প্রাণ নিজেও মারা যেতে পারে। কিন্তু লাহানকে বাঁচাতে হলে এখন এছাড়া যে আর কোনো উপায় নেই। তাই উপায় না পেয়ে তারা বেশ দূরে একটা নির্জন জায়গায় এসে গাড়িটা দাঁড় করায়। এরপর এম তাড়াহুড়ো করে রক্ত দেওয়ার সব সরঞ্জাম বের করে সেট করে দিলে প্রাণ নিজের শরীর থেকে লাহানকে রক্ত দেওয়া শুরু করে দেয়। তো রক্ত দেওয়ার সব কিছু সেট করে দিয়ে এম যেই না আবার গাড়িটা স্টার্ট দিতে যাবে, তখনই মালাও সেখানে আরেকটা গাড়ি নিয়ে আসে এবং তাদের উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে দেয়। এটা দেখে প্রাণ রেগে মেগে মালাকে মারতে যাওয়ার জন্য উঠতে নিলে এম তাকে জোর করে আটকে দেয় ও বলে ওকে আমি দেখতেছি, তুই এদিকে সামলা। এই বলে একাই মালার সাথে লড়তে যায়। তো এরপর সিন কাট হয়ে আসতে দেখি একদিকে মালার সাথে এম এর সেই লেভেলের ফাইট শুরু হয়ে গেছে, আর অন্যদিকে গাড়ির ভিতরে প্রাণ লাহানকে রক্ত দিচ্ছে। কিন্তু রক্ত ধীরে ধীরে যাচ্ছে, তাই শরীরে ঠিকমতো রক্ত না পাওয়ায় লাহানের অবস্থা আস্তে আস্তে আরো বেশি খারাপ হচ্ছে। লাহানকে এইভাবে ধুঁকতে দেখে প্রাণ এবার তার শরীরে একটা এড্রিনালিন ইনজেকশন পুশ করে দেয়। এই ইনজেকশনটা দিলে মানুষের হার্টবিট মারাত্মক লেভেলে বেড়ে যায়। তো এই মেডিসিনের প্রভাবে এবার রক্ত খুব দ্রুত গতিতে প্রাণের শরীর থেকে লাহানের শরীরে যেতে শুরু করে। কিন্তু এড্রিনালিন ইনজেকশনের ওভার পাওয়ারের কারণে হঠাৎ করে লাহানের নাক দিয়ে রক্ত বের হতে থাকে। আর এভাবে শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হয়ে যাওয়ায় বেচারা প্রাণ আগের থেকেও আরো বেশি দুর্বল হতে থাকে। অন্যদিকে গাড়ির বাহিরে এম নিজের যান বাজি রেখে মালার সাথে পাগলের মতো ফাইট করে যাচ্ছে। কিন্তু ফাইট করতে করতে এক পর্যায়ে মালা ধ্যান করে এমকে এলোপাতাড়ি ভাবে ছুরি দিয়ে মারতে শুরু করে। ছুরির আঘাতে এম সেখানে ব্যথায় রীতিমতো চিৎকার করতে থাকে। গাড়ির ভিতর থেকে নিজের জিগরি দোস্তের এমন চিৎকার শুনে প্রাণ হাউমাউ করে কাঁদতে থাকে। প্রাণের মন চাচ্ছে এক্ষুনি গিয়ে এমকে বাঁচাতে, কিন্তু লাহানের অবস্থা দেখে যেতেও পারছে না। শুধু অসহায়ের মতো গাড়ির ভেতর থেকে বাহিরে এমের দিকে তাকিয়ে থাকে। তবে এমও মারাত্মক খেলোয়াড়। সে নিজে মারা যাওয়ার আগে ওই শয়তান মালাকেও ঠিক হয়ে ধ্যান করে মেরে ফেলে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এম ফ্লোরে লুটিয়ে পড়ে, আর চোখের সামনে ভাসতে থাকে প্রাণ আর লাহানের সাথে কাটানো তাদের সেই ছোটবেলার মধুর স্মৃতিগুলো। আর এসব ভাবতে ভাবতেই এম সেখানেই চিরতরের মতো মারা যায়। চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ডকে এইভাবে মরতে দেখে গাড়ির ভিতর বসে প্রাণ অঝরে কাঁদতে থাকে। এরপর কিছুক্ষণ পর লাহানের যখন হালকা জ্ঞান ফেরে, তখন প্রাণ ইমোশনাল হয়ে লাহানকে বলে তুমি এখন থেকে একদম মুক্ত। এখন থেকে তুমি নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে বাঁচতে পারবে, আমি তোমার সাথে আছি। কিন্তু এই কথাগুলো পুরোপুরি শোনার আগে দুর্বল লাহান আবারও জ্ঞান হারিয়ে ফেলে। সিন পরের দিন সকালে চলে আসে। আমরা দেখি লাহানের জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে সে এখন অনেকটাই সুস্থ ফিল করছে। কিন্তু হঠাৎ পিছনে ফিরে তাকাতেই লাহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে খেয়াল করে তার পিছনেই প্রাণ একদম নিষ্প্রাণ হয়ে বসে আছে। হ্যাঁ, লাহান বুঝতে পারে তাকে বাঁচানোর জন্য রক্ত দিতে গিয়ে তার ভালোবাসার মানুষটি মারা গেছে। প্রাণের এই অকাল মৃত্যু লাহান কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না। সিন কাট হয়ে গল্প কয়েক বছর সামনে চলে আসে। আমরা দেখি একটা ছোট্ট বাচ্চা খুব সিরিয়াস মুডে ফাইটিং ট্রেনিং নিচ্ছে, আর একটু দূরে দাঁড়িয়ে লাহান তাকে গাইড করছে। আসলে এই বাচ্চাটি হলো লাহান আর প্রাণের ছেলে। ওই যে ট্রেনিং এর সময় লাহান আর প্রাণ একসাথে রাত কাটিয়েছিল না, তো লাহান এখন প্রাণের সেই পুরনো স্মৃতি আর তাদের এই ছেলেকে আঁকড়েই বেঁচে আছে। সে এখন তার ছেলেকে নিয়ে ছোট্ট একটা গ্রামে থাকে। আর যেহেতু তাদের ছেলেও একদম তাদের মতোই ওই রেয়ার অরাম ব্লাড গ্রুপের, তাই লাহান তার ছেলেকে এমনভাবে তৈরি করছে যেন তাদের মতো তাদের ছেলের একটা দিনও নষ্ট না হয়। এরপর আমরা দেখি ঘরের দেওয়ালে সেই পুরনো হাউস 89-এর সবার সাথে তোলা ছবিগুলো খুব সুন্দর করে সাজানো আছে। লাহান এক দৃষ্টিতে সেই ছবিগুলোর দিকে তাকিয়ে খুব ইমোশনাল হয়ে বলে, আমার এই রক্ত এখন অনেক দামি।
কারণ এই রক্ত এখন শুধু আমার একার নয়, এর সাথে আমার ভালোবাসার মানুষটির রক্তও মিশে আছে। আর এই রক্ত বাঁচাতে গিয়ে অনেক মানুষ তাদের জীবন হাসি মুখে বিলিয়ে দিয়েছে। ঠিক এই জন্যই আমি আর কাউকে আমার শরীর থেকে এক ফোঁটা রক্তও নিতে দিব না। ব্যাস, এরপরই এই ইমোশনাল সিনটা এখানেই কাট হয়ে যায়। এবার আসি মুভির একদম শেষ দৃশ্যে। আমরা দেখি হান্টার এখনো বেঁচে আছে। কিভাবে আল্লাহ মালুম, মনে হয় কই মাছের প্রাণ। তো সে একটা টুপি পরা লোকের সাথে একটা ডিল করতেছে। তো ডিল অনুযায়ী হান্টারের কাছ থেকে জিনিস নেওয়ার পর হান্টার যখন টাকা চায় তখন টুপি পরা লোকটি তার দিকে একটা সুটকেস এগিয়ে দেয়। কিন্তু হান্টার সুটকেসটা খুলে দেখেই তো রীতিমতো থ মেরে যায়, কারণ সেখানে টাকা না, আছে একটা পুরনো পিস্তল। আর এটা হলো ঠিক সেই পিস্তল যেটা দিয়ে বহু বছর আগে হান্টার পিচ্চি লাহানের ঘাড়ে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তো হান্টার এটা দেখে কিছু বুঝে ওঠার আগেই টুপি পরা লোকটি সেকেন্ডের মাঝে ধ্যাম করে হান্টারের গলায় আঘাত করে খেল খতম করে দেয়। তখন দেখি এটা আর কেউ নয়, লাহান। এবার চিরতরে খেল খতম। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে জানি না, এটা একটু অন্য টাইপের ছিল, কিন্তু মুভিটা দেখে আমার ভালো লেগেছিল তাই এক্সপ্লেন করলাম। এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমার চ্যানেলে আসতে থাকা আপকামিং মুভি এক্সপ্লেনগুলো কোনোভাবেই মিস না হয়। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।